আজকে আমরা পড়ব মৃত্তিকা ওই অধ্যায়। সয়েল বা মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয়। আগে মৃত্তিকার সংজ্ঞা বা ডেফিনেশনটা দেখো। কোন একটা আদি শিলা চূর্ণ বিচূর্ণ হয় তিনটে পদ্ধতিতে সাধারণত: যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক, অর্থাৎ ভৌত, রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়া। তো আমরা সংজ্ঞাতে এই কথাটা নেব। আর কি বলবো, এটা সময়টাকে দীর্ঘদিন ধরে, তো দীর্ঘদিন। আর আদি শিলা পরিবর্তিত, অর্থাৎ এই শিলাটাই বিভিন্ন জলবায়ু অঞ্চলে পরিবর্তিত হচ্ছে। তাই বলছি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার ফলে আদি শিলা পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে বিভিন্ন খনিজ এবং জৈব পদার্থ সমৃদ্ধ যে পাতলা ভঙ্গুর আবরণী স্তরের সৃষ্টি হয়, যা উদ্ভিদ বৃদ্ধি সহায়ক, তাকে বলা হয় সয়েল বা মৃত্তিকা। অর্থাৎ দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ মানে কোথাও দেখছি আমার মরু জলবায়ু অঞ্চল, কোথাও বা মেরু জলবায়ু অঞ্চল, কোথাও বা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, বিভিন্ন জলবায়ু অঞ্চলে আবহবিকার হচ্ছে। তাই এটা সময় লাগে দীর্ঘদিন, তাই জন্য বলা হচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে। আরেকবার শোনো, তারপর তোমাদেরকে একবার বলতে হবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার ফলে আদি শিলা পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে বিভিন্ন খনিজ এবং জৈব পদার্থ সমৃদ্ধ যে পাতলা ভঙ্গুর আবরণী স্তরের সৃষ্টি হয়, যা উদ্ভিদ বৃদ্ধি সহায়ক, তাকে বলা হয় সয়েল বা মৃত্তিকা। এই সংজ্ঞাটা মনে রাখবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার ফলে আদি শিলা পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে বিভিন্ন খনিজ এবং জৈব পদার্থ সমৃদ্ধ যে পাতলা ভঙ্গুর আবরণী স্তরের সৃষ্টি হয়, তাকে বলা হয় সয়েল বা মৃত্তিকা। এই মৃত্তিকা সৃষ্টির পদ্ধতি আমরা করব। মৃত্তিকা সৃষ্টি, এই মৃত্তিকা চারটি জটিল প্রক্রিয়া অতিক্রম করে সৃষ্টি। দেখো, কোনো একটা অঞ্চলে এই ধরলাম একটা আদি শিলা ছিল, প্রথমে এটা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, উপরের অংশটা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। কেন না, এটা যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে বা জৈবিক পদ্ধতিতে এই অংশটা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এই অংশটা চূর্ণ বিচূর্ণ হয়ে এই অংশে চারটি জটিল প্রক্রিয়া, যেমন বৃষ্টি জল এসে মিশছে, জৈব পদার্থ মিশছে, খনিজ পদার্থ মিশছে, আবার এগুলো অপসারণ হচ্ছে, সংযোজন, রূপান্তর, স্থানান্তর। অর্থাৎ সংযোজন, অপসারণ, রূপান্তর আর স্থানান্তর, এই চারটি পদ্ধতি, এই চারটি জটিল প্রক্রিয়া অতিক্রম করে মৃত্তিকা সৃষ্টি হচ্ছে। এই মৃত্তিকা সৃষ্টির পদ্ধতিতে এক নম্বর হচ্ছে সংযোজন। সংযোজন প্রক্রিয়াটি কিভাবে সংযোজন হচ্ছে? প্রথম হচ্ছে জল সংযোজন। জল সংযোজন কিভাবে হচ্ছে না, বৃষ্টির জল বা তুষার গলা জল রেগুলিতের মধ্যে মিশে গিয়ে জল সংযোজন হচ্ছে। কি হয় না, যখন বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির জলগুলো এই ভগ্নশীল স্তরের মধ্যে বা রেগুলিত এর মধ্যে এসে মিশবে, সেগুলোকে আমরা বলছি জল সংযোজন। তাহলে বৃষ্টিপাত হলো বা তুষারপাত হলো, সেই বৃষ্টিপাত বা তুষারপাতের ফলে যে সমস্ত বৃষ্টির জল বা তুষার গলা জল এই রেগুলিত বা ভগ্নশিলা, সেই শিলার মধ্যে সঞ্চয় হচ্ছে, এগুলোকে আমরা বলছি জল সংযোজন। দুই নম্বর হচ্ছে জৈব পদার্থ সংযোজন। জৈব পদার্থ সংযোজন কি? এখানে আমরা দেখছি উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ যেগুলো, সেগুলো আবার এই রেগুলিতের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে জৈব পদার্থের সংযোজন করে। তাহলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ রেগুলিতের সঙ্গে মিশে গিয়ে জৈব পদার্থের সংযোজন করে। তো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ রেগুলিতের মধ্যে মিশে গিয়ে জৈব পদার্থ সংযোজন করে। বৃষ্টির জল বা তুষার গলা জল রেগুলিতের মধ্যে মিশে গিয়ে জল সংযোজন করে। তারপর হচ্ছে খনিজ পদার্থের সংযোজন। খনিজের সংযোজন কি? রাসায়নিক আবহবিকারের ফলে গৌণ খনিজ উৎপন্ন হয়। মনে করো ক্যালসিয়াম কার্বন জাতীয় শিলার উপরে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল যখন যায়, সেটা বিক্রিয়া করে নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয়। তাহলে এই যে নতুন ধরনের পদার্থ, সেগুলো এখানে মিশছে, তো আমরা বলতে পারি কি, রাসায়নিক আবহবিকারের ফলে যে গৌণ খনিজ উৎপন্ন হয়, সেগুলো রেগুলিতের সঙ্গে মিশে গিয়ে খনিজ পদার্থের সংযোজন করে। জল সংযোজন, জৈব পদার্থ সংযোজন আর খনিজ পদার্থের সংযোজন। জল সংযোজন, জৈব পদার্থ সংযোজন আর খনিজ পদার্থের সংযোজন। দুই নম্বর হচ্ছে জটিল প্রক্রিয়ার মধ্যে, দুই নম্বর হচ্ছে অপসারণ। যে অপসারণ প্রক্রিয়াটি হচ্ছে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জল অপসারণ। এই যে জলগুলো এসে মিশেছিল, সেই জলগুলো আবার কি হচ্ছে না, রেগুলিত থেকে অপসারিত হয়ে যাচ্ছে। এই জলগুলো আবার রেগুলিত থেকে অপসারিত হচ্ছে কি হবে, দেখো বাষ্পীভবনের ফলে এই সমস্ত জল আবার রেগুলিত থেকে অপসারিত হচ্ছে। কেন?
না আমরা জানি ধরলাম এই কোনো জামা কাপড় পরিষ্কার করা হবে, সেগুলো রোদ্রে টাঙিয়ে দেওয়া হলো, সেগুলো থেকে জল কি হয়, অপসারিত হয়ে যায় তো, বাষ্পীভবনের ফলেই হয়তো। যেমন এখান থেকে জলগুলো অপসারিত হয়ে যায়, সেই বৃষ্টির জল বা তুষারগোলা জল মিশেছিল সেগুলি অপসারণ হয়েছে, এটাকে বলছি জল অপসারণ। দুই নম্বর হচ্ছে জৈব পদার্থ অপসারণ। জৈব পদার্থ অপসারণ হচ্ছে এই উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ সেগুলো মৃত্যুর পর অনুবীক্ষণিক জীব দ্বারা বিঘ্নিত হয়ে কালো মানে পথ সৃষ্টি হচ্ছে, পরবর্তীকালে সেগুলো আবার জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে পরিবেশে মিশে যাচ্ছে। অর্থাৎ এই জৈব পদার্থ জারিত হয়ে জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যা রেগুলির থেকে অপসারিত হয়। তাহলে জল বাষ্পীভবনের ফলে জল অপসারিত হয়, তারপর কি দেখলাম না, জৈব পদার্থ জারিত হয়ে জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যা রেগুলির থেকে অপসারিত হয়। তাহলে জল অপসারণ আর জৈব পদার্থ অপসারণ হলো। 3 নম্বর হচ্ছে খনিজ পদার্থের অপসারণ। আচ্ছা, খনিজ পদার্থের অপসারণে কি, যখন বায়ু প্রবাহ হয়, বায়ু প্রবাহের ফলে অনেক সময় সূক্ষ্ম সূক্ষ্ম মৃত্তিকার কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে যায়, সেগুলোকে আমরা বলবো খনিজের অপসারণ। তাহলে জল অপসারণ, জৈব পদার্থ অপসারণ আর খনিজের অপসারণ মনে থাকবে। তাহলে কি হলো, প্রথমে 4টে জটিল প্রক্রিয়ার মধ্যে প্রথম প্রক্রিয়া সংযোজন, সংযোজনের মধ্যে জল সংযোজন, জৈব পদার্থ সংযোজন, খনিজ পদার্থ সংযোজন, অপসারণের মধ্যে জল অপসারণ, জৈব পদার্থ অপসারণ, খনিজ পদার্থ অপসারণ। 3 নম্বর হচ্ছে রূপান্তর। রূপান্তর, এই রূপান্তর প্রক্রিয়াকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হিউমিফিকেশন, আর দুই হচ্ছে খনিজীকরণ। হিউমিফিকেশন আর খনিজীকরণ। হিউমিফিকেশনটা ভালো করে মন দিয়ে শোনো। হিউমিফিকেশন হচ্ছে আমরা দেখছি উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরিস্তরে কাঁচা জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরিস্তরে কাঁচা জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। এই উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরিস্তরে যে কাঁচা জৈব পদার্থ রূপে সঞ্চিত হচ্ছে, বললাম উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ এই মৃত্তিকার উপরিস্তরে কাঁচা জৈব পদার্থ রূপে সঞ্চিত হচ্ছে। এই সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্যুর পর অনুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয়ে যে কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে, যাকে বলা হয় হিউমাস। আর এই হিউমাস সৃষ্টির পদ্ধতিকে বলা হয় হিউমিফিকেশন। তাহলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরিস্তরে কাঁচা জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। এই সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্যুর পর অনুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয়ে যে কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে, তাকে বলা হয় হিউমাস। আর হিউমিস সৃষ্টির এই প্রসিডিওরকে বলা হয় হিউমিফিকেশন। এই হিউমিফিকেশনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আর্দ্র ক্রান্ত অঞ্চল হিউমিফিকেশন, একটা আর্দ্র ক্রান্ত অঞ্চল হিউমিফিকেশন অর্থাৎ অধিক উষ্ণতা, অধিক বৃষ্টিপাত এবং অধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে গাছপালা বা কোনো জৈব পদার্থ দ্রুত পচে গিয়ে যে হিউমিফিকেশন সৃষ্টি করে, তাকে বলা হয় আর্দ্র ক্রান্ত অঞ্চলের হিউমিফিকেশন। মনে রাখবে, এই হিউমিফিকেশন সবচেয়ে দ্রুত গতিতে হয়। এখানে জৈব পদার্থ দ্রুত মাটির সঙ্গে মিশে যায়, সবচেয়ে দ্রুত গতিতে হয় এই আর্দ্র ক্রান্ত অঞ্চলের হিউমিফিকেশন। 2 নম্বর হচ্ছে মরুপ্রায় অঞ্চলের হিউমিফিকেশন। এই মরুপ্রায় অঞ্চলের হিউমিফিকেশনটা কি, মরুভূমি অঞ্চলে গাছপালাগুলো আমরা দেখেছি কি না, যখন কোনো একটা গাছপালা বা কোনো একটা জীব মরু অঞ্চলে পড়ে থাকে, তখন সেটা আস্তে আস্তে পুরোপুরি, তো আমরা যেটা দেখছিলাম মরুপ্রায় অঞ্চলের হিউমিফিকেশন, মরু অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর দেহবাসে জলের অভাবে শুকিয়ে পড়ে থাকে, অর্থাৎ ধীরে ধীরে এক ধরনের হিউমিফিকেশন হয়ে থাকে, যেটাকে আমরা বলি মরুপ্রায় অঞ্চলের হিউমিফিকেশন। আমরা এই কোনো একটা জীব মরু অঞ্চলে যদি পড়ে থাকে, জলের অভাবে না সেগুলো শুকিয়ে পড়ে যায়, মানে সেই শুটকি মাছ বা শুকনো যে মাছগুলো আছে সেগুলো যেমন ঠিক অনেকটা সেরকম দেখতে হয়। 3 নম্বর হচ্ছে অম্ল হিউমিফিকেশন। অম্ল হিউমিফিকেশনটা কি জানো, আমরা যখন দেখি মেরু অঞ্চলের দিকে বরফের নিচে গাছপালা চাপা পড়ে যায়, সেগুলো আস্তে আস্তে পচে গিয়ে এক ধরনের হিউমিফিকেশন সৃষ্টি করে, যাকে বলি আমরা অম্ল হিউমিফিকেশন। তাহলে একটা হচ্ছে আর্দ্র ক্রান্ত অঞ্চল অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, একটা হচ্ছে মরুভূমির মধ্যে, আর একটা হচ্ছে মেরু অঞ্চলে বরফের নিচে, আর একটা হচ্ছে 4 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে
অবায়বীয় হিউমিডিফিকেশন। অবায়বীয় হিউমিডিফিকেশনটা কি? আমরা দেখি যে পুকুরের বা কোনো জলাশয়ের নিচে কোনো গাছপালা বা জীব চাপা পড়ে থাকলে সেগুলো পচে গিয়ে ধীরে ধীরে পচে গিয়ে এক ধরনের হিউমিডিফিকেশন সৃষ্টি করে। সেই হিউমিডিফিকেশনকে আমরা বলবো যে এটা খালের ধারে বা বিলের ধারে দেখি আমরা মাঝে মাঝে কালো রঙের একটা গাছপালাগুলো পচে গিয়ে এক ধরনের একটা বক মৃত্তিকা সৃষ্টি করে। সেই হিউমিডিফিকেশনকে আমরা বলবো কি? অবায়বীয় হিউমিডিফিকেশন। তাহলে হিউমিডিফিকেশনকে 4 ভাগে ভাগ করলাম: আর্দ্র ক্রান্ত অঞ্চলে হিউমিডিফিকেশন, মরুপ্রায় অঞ্চলে হিউমিডিফিকেশন, অম্ল হিউমিডিফিকেশন আর অবায়বীয় হিউমিডিফিকেশন। এবার চলে এসো খনিজীকরণ। খনিজীকরণ প্রক্রিয়াটিকে আমরা কি দেখো, হিউমিডিফিকেশন মানে পচে গেছে, পচে গিয়ে কালো বর্ণের পথ সৃষ্টি করেছে। অর্থাৎ দেখলাম হিউমিডিফিকেশনের ফলে গাছপালা পচে গিয়ে এবার জৈব পদার্থ পচে গিয়ে কালো হয়ে গেল। এই কালো অবস্থায় কি সারা বছর পড়ে থাকে? কিছুদিন পর এগুলো মাটির সঙ্গে মিশে যেতে দেখি, তাই তো? অ্যাকচুয়ালি কি ঘটে না, হিউমিডিফিকেশনের ফলে সৃষ্ট হিউমাস বাইরের অক্সিজেন দ্বারা জারিত হয়ে জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে যা হিউমাস মানে মৃত্তিকা থেকে অপসারিত হয়ে যায়। তাহলে কি হচ্ছে? খনিজীকরণ হচ্ছে হিউমিডিফিকেশনের ফলে সৃষ্ট হিউমাস বাইরের অক্সিজেন দ্বারা জারিত হয়ে জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে যা পরিবেশে মিশে যায়। এর ফলে এটাকে বলা হচ্ছে খনিজীকরণ। তাহলে খনিজীকরণ আর হিউমিডিফিকেশন। 4 নম্বর জটিল প্রক্রিয়া হচ্ছে, 1 নম্বর হচ্ছে সংযোজন, জল সংযোজন, জৈব সংযোজন, খনিজ পদার্থ সংযোজন, অপসারণ, জল অপসারণ, জৈব অপসারণ, খনিজ পদার্থ অপসারণ, রূপান্তর। রূপান্তরকে 2 ভাগে ভাগ করা যায়: হিউমিডিফিকেশন, খনিজীকরণ। খনিজীকরণকে আবার 4 ভাগে ভাগ করা যায়: আর্দ্রক্রান্ত হিউমিডিফিকেশন, হিউমিডিফিকেশনকে আবার 4 ভাগে ভাগ করা যায়: আর্দ্রক্রান্ত হিউমিডিফিকেশন, মরুক্রান্ত হিউমিডিফিকেশন, অম্ল হিউমিডিফিকেশন আর অবায়বীয় হিউমিডিফিকেশন। 4 নম্বর ভাগ হচ্ছে এলুভিয়েশন। এলুভিয়েশনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এলুভিয়েশন না, সরি, এই ভাগটা হচ্ছে স্থানান্তর। এই সংযোজন, অপসারণ, রূপান্তর আর স্থানান্তর। স্থানান্তরের মধ্যে 1 নম্বর ভাগ হচ্ছে এলুভিয়েশন আর 2 নম্বর ভাগ হচ্ছে ইলুভিয়েশন। এলিভিয়েশন আর ইলুভিয়েশন। এলিভিয়েশন কি? মৃত্তিকার উপরি স্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে ভাসমান অবস্থায় বা দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরের দিকে স্থানান্তরিত হওয়াকে বলা হয় এলিভিয়েশন। অর্থাৎ এখানে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জল কি হবে না, অনুসরণের মাধ্যমে নিচের দিকে এরকম খনিজ মৌলগুলিকে নামিয়ে নিয়ে আসবে জলে ভাসমান অবস্থায় বা দ্রবীভূত হয়ে। এই মৃত্তিকার উপরি স্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে ভাসমান অবস্থায় বা দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরের দিকে স্থানান্তরিত হওয়াকে বলা হয় এলুভিয়েশন। মনে থাকবে তো? এলুভিয়েশন কাকে বলছি? মৃত্তিকার উপরি স্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে ভাসমান অবস্থায় বা দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরের দিকে স্থানান্তরিত হওয়াকে বলা হয় এলুভিয়েশন। আর এই এলুভিয়েশন, এই যে পদ্ধতিগুলো মানে মৌলগুলো আসছে যেখানে সঞ্চয় হচ্ছে তাকে বলা হচ্ছে ইলুভিয়েশন। মানে মৃত্তিকার উপরি স্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে ভাসমান অবস্থায় বা দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরে সঞ্চিত হওয়াকে বলা হয় ইলুভিয়েশন। তাহলে একটা অপসারণ প্রক্রিয়া, একটা হচ্ছে সঞ্চয়ের প্রক্রিয়া। এলিভিয়েশনকে আবার 2 ভাগে ভাগ করা যায়: একটা হচ্ছে যান্ত্রিক এলিভিয়েশন আর একটা হচ্ছে রাসায়নিক এলিভিয়েশন। যান্ত্রিক এলিভিয়েশন আর রাসায়নিক এলিভিয়েশন। যান্ত্রিক এলিভিয়েশন কি? আমরা মৃত্তিকার উপরি স্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে ভাসমান অবস্থায় মৃত্তিকার নিচের স্তরের দিকে স্থানান্তরিত হলে তাকে বলা হয় যান্ত্রিক এলিভিয়েশন। রাসায়নিক এলিভিয়েশন মৃত্তিকার উপরি স্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরের দিকে স্থানান্তরিত হলে তখন তাকে বলা হয় রাসায়নিক এলিভিয়েশন। এবার এলিভিয়েশন আর ইলিভিয়েশন বোঝানোর জন্য একটু বলি। মনে করো মৃত্তিকার উপরি স্তর থেকে নেমে আসছে, মনে করো আমরা মাঝে মাঝে রেফ্রিজারেটর বা ফ্রিজ কিনলে বড় বড় যে কার্টুনগুলো থাকে না, মনে করো এটা একটা, এর মধ্যে তুলো ভর্তি করে দিলাম, কটন দিয়ে দিলাম। তাহলে এই কটনগুলো যদি দিয়ে দিই আর এর মধ্যে মনে করো ইটের টুকরো, পাথরের টুকরো, কিছু রং,
লবণ, চিনি এগুলোকে এর উপরে ফেলে রাখলাম, দিয়ে এর উপরে জল দিয়ে দিলাম, এর উপরে জল দিয়ে দিলাম। জলে কোন মৌলগুলো নিচে নেমে যায় বলতো? ইটের টুকরো আর কাঠ এগুলো নামতে পারবে, সেইগুলো নেমে যাবে। শুধুমাত্র এগুলো জলে দ্রবীভূত হতে পারে বা ভাসমান অবস্থায়, রংগুলো নেমে আসবে ভাসমান অবস্থায়, আর লবণ এবং চিনিগুলো নেমে আসবে দ্রবীভূত অবস্থায়। এই যে নেমে আসছে সেগুলোকে বলবো এলুমিনেশন। আর যখন আসতে পারছে না, যেগুলো এখানে সঞ্চয় হচ্ছে, তাকে বলবো ইলিউমিনেশন। তাহলে মৃত্তিকার উপরিস্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে ভাসমান অবস্থায় বা দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরের দিকে স্থানান্তরিত হওয়াকে বলা হয় ইলিউমিনেশন। আর ইলিউমিনেশন মৃত্তিকার উপরিস্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে ভাসমান অবস্থায় বা দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরে সঞ্চিত হওয়াকে বলা হয় ইলিউমিনেশন। ইলিউমিনেশনকে দুই ভাগে ভাগ করা যায়, যান্ত্রিক ইলিউমিনেশন আর রাসায়নিক ইলিউমিনেশন। যান্ত্রিক ইলিউমিনেশন কি? মৃত্তিকার উপরিস্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে ভাসমান অবস্থায় বা দ্রবীভূত হয়ে এই জলে ভাসমান অবস্থায় মৃত্তিকার নিচের স্তরের দিকে স্থানান্তরিত হলে তাকে বলা হয় যান্ত্রিক ইলিউমিনেশন। আর মৃত্তিকার উপরিস্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরের দিকে স্থানান্তরিত হলে তখন তাকে বলা হয় রাসায়নিক ইলিউমিনেশন। এইগুলো হচ্ছে মৃত্তিকা সৃষ্টির মৌলিক পদ্ধতি। মৃত্তিকা সৃষ্টির কিছু বিশেষ পদ্ধতি আছে, সেই বিশেষ পদ্ধতিগুলো এবার আমাদের করতে হবে। এটা বেশি পরীক্ষাতে আসে, মৃত্তিকা সৃষ্টির মৌলিক পদ্ধতি, ঠিক আছে? এবার বিশেষ পদ্ধতিগুলো কি? যেমন ল্যাটেরাইজেশন, পর্জালাইজেশন, ক্যালসিফিকেশন, অ্যালকানাইজেশন, গ্লেইজেশন, ওগুলো আমাদের করতে হবে। ওইগুলো হচ্ছে মৃত্তিকা সৃষ্টির বিশেষ পদ্ধতি। আমরা মৃত্তিকা সৃষ্টির বিশেষ পদ্ধতি পড়ার আগে এই এলুমিনেশন আর ইলিউমিনেশনের পার্থক্যটা আরেকবার পড়ে নেব। এলুমিনেশন আর ইলিউমিনেশনের পার্থক্য তোমাদের কথা বলতে পারছো, একটু দেখো। তোমরা বলে মৃত্তিকার উপরিস্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে ভাসমান অবস্থা বা দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের দিকে নেমে যাওয়াকে বলা এলিভেশন, আর সঞ্চিত হওয়াকে বলা ইলিউমিনেশন, তাই তো? তাহলে প্রথমে সংজ্ঞা লিখবে, তারপরে কি লিখবে? আর কোনো পার্থক্য তোমার মাথায় আছে? বলতো কোন পদ্ধতি বা প্রক্রিয়া? আচ্ছা, এটা হচ্ছে অপসারণ প্রক্রিয়া, এটা হচ্ছে সঞ্চয়ন প্রক্রিয়া। আচ্ছা, বলতে পারি পিএইচ। আচ্ছা বলতো উর্বরতা, উর্বরতা কি হবে? এখানে কমবে না বাড়বে? এলিমিনেশন ফলে সব নেমে চলে আসছে, তাহলে উর্বরতা কমে যাবে। আর এখানে এসে কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে, এখানে তাহলে এখানে মৃত্তিকার উর্বরতা কমে যায়, এখানে মৃত্তিকার উর্বরতা বেড়ে যায়, ঠিক আছে? তারপরে পিএইচ, মৃত্তিকার পিএইচ এখানে কি হবে? বাড়বে না কমবে? এলিমিনেশনের ফলে কমে যাবে। আচ্ছা পিএইচ কি জানো একবার ব্যাপারটা? পিএইচ সহজে ভাবে বলছো, তোমরা যেটা বলছো 0, 7, 14, তাই তো? 7 এর বেশি থাকলে কি? এটা ক্ষারীয়, তাই তো? আর এটা হচ্ছে আম্লীয়। আচ্ছা এবার বলি, অ্যাকচুয়াল কি 7 এর বেশি থাকলে আম্লিক, আর কি 7 এর বেশি থাকলে ক্ষারীয়? কি বেশি থাকলে আম্লিক, কি বেশি থাকলে ক্ষারীয়? পিএইচ মানে কি? পিএইচ এর একটা স্কেল, পিএইচ স্কেলের সাহায্যে আমাদের এই অম্লত্ব এবং ক্ষারত্ব পরিমাপ করা হয়। ব্যাপারটা শোনো, মনে করো একটা মৃত্তিকা, এই মৃত্তিকাতে মনে করো NaCl, Ka, P, Mg, Fe, Al, ঠিক আছে? এইসব মৌলগুলো সব মৃত্তিকাতে থাকে। মনে করো এইসব মৌলগুলো এই মাটিতে আছে, আর একটা মাটিতে মনে করো শুধুমাত্র Fe আর Al আছে। এখানে মনে করো শুধু Fe আর Al আছে, তাহলে এখানে কি দেখছি? Fe আর Al আছে, আর এখানে NaCl, K, P, Mg, Al। তাহলে এই মাটিতে অনেক মৌল আছে না? এর pH অনেক বেশি। এই মাটিতে অনেক মৌল কম আছে না? এটা খুব কম, ঠিক আছে? তো যে মাটিতে বিভিন্ন উপাদান কম আছে সেটা হচ্ছে আম্লিক মৃত্তিকা, উর্বরতা কম, pH কম। তো যে মাটিতে এগুলো অনেক বেশি আছে সেগুলো হচ্ছে উর্বরতা বেশি বা
ক্ষারীয় মৃত্তিকা বা পিএইচ হলো বেশি। তাহলে এখানে বলতে পারি পিএইচ বেশি আর পিএইচ কম। আচ্ছা কেন এখানে কমে যাচ্ছে আমরা বলি, এখানে ভৌত প্রক্রিয়ার ফলে যেগুলো জলে দ্রবীভূত হতে পারে যেমন পিএপি, এমডি, এনএসিএল এগুলো সব কি হচ্ছে ছেড়ে আসছে। নাম তো আছে না কোনগুলো, এফিআর এ সেগুলো পড়ে থাকছে আমার কাছে। ওই পাইনিয়ারের ল্যাবে আছে, ওগুলো আমি নিয়ে আসবো, একদিন দেখাবো তোমাদের। ল্যাটেরাইট বা এইসব মানে ল্যাটেরাইট যে কেমন দেখতে হয় আমার কাছে অনেকগুলো আছে, ওগুলো আমরা দেখাবো। রক্স মিনারেলসের বক্সের মধ্যে আসবে, ওগুলো নিয়ে আসতে হবে, এনে দেখাবো না এগুলো। তাহলে এখানে এপিএল এই সমস্ত জমে গিয়ে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হচ্ছে, সেটা দেখলে মনে হয় ইটের টুকরো একটা এর শক্ত, এগুলো ল্যাটেরাইট। কেন শক্ত হয়ে যায়, কেন এই মাটিতে কাদা হয় না, কেন মৌল থাকে না, কেন উদ্ভিদ ভালো জন্মায় না, ওখানে শুধু লোহা এবং অ্যালুমিনিয়াম আছে, তাই ওই মাটির পিএইচ কম। মনে থাকবে? আর এই মাটির পিএইচ কিন্তু আবার দেখছি বেশি পরিমাণে আছে। তো এখানে পিএইচটা বলবে। তারপরে স্তর, অর্থাৎ কে কোন স্তর সৃষ্টি করে, এলিমিনেশনের ফলে কি সৃষ্টি হয়, মৃত্তিকার এ স্তর সৃষ্টি হয়, আর এলিমিনেশনের ফলে মৃত্তিকার বি স্তর সৃষ্টি হয়। এলিমিনেশনের ফলে মৃত্তিকার এ স্তর সৃষ্টি হয়, ইলুমিনেশনের ফলে মৃত্তিকার বি স্তর সৃষ্টি হয়। এগুলো হবে। তারপর আচ্ছা মোটামুটি এগুলোই তোমরা লিখবে 2 নম্বরে বা 3 নম্বরে দিয়ে দিতে পারে যে এলিভিয়েশন এবং ইলুমিনেশনের পার্থক্য, ঠিক আছে, ডিফারেন্স বিটুইন এলিভিয়েশন এন্ড ইলুমিনেশন। এবার মৃত্তিকা সৃষ্টির বিশেষ পদ্ধতি, সেগুলো আমাদের একটু পড়তে হবে। মৌলিক পদ্ধতি ওগুলো সংযোজন, অপসারণ, রূপান্তর, স্থানান্তর, আর বিশেষ পদ্ধতি এগুলো যেমন ল্যাটেরাইজেশন। সবার প্রথমে বলি ল্যাটেরাইজেশন। আচ্ছা ল্যাটেরাইজেশন কি? ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির পদ্ধতিকে বলা হয় ল্যাটেরাইজেশন। অ্যাকচুয়াল ল্যাটেরাইট মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয় সেটা দেখো। আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাতের ফলে মৃত্তিকার উপরিস্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে ভাসমান অবস্থায় বা দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরের দিকে নেমে আসে। তাহলে এটা কোন জলবায়ু অঞ্চল? আর্দ্র ক্রান্তীয় অঞ্চল। তাই আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে বাষ্পীভবন অপেক্ষা বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকার উপরিস্তর থেকে বিভিন্ন খনিজ মৌলগুলি জলে ভাসমান অবস্থায় বা দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরের দিকে স্থানান্তরিত হয় এবং অদ্রবীভূত লোহা এবং অ্যালুমিনিয়াম না স্থানান্তরিত হতে পেরে মৃত্তিকার উপরিস্তরেই পড়ে থাকে। দীর্ঘদিন ধরে মৃত্তিকার উপরিস্তরে পড়ে থেকে এই শক্ত গঠনযুক্ত যে মৃত্তিকা সৃষ্টি করে তাকে আমরা বলি ল্যাটেরাইট মৃত্তিকা। মনে থাকবে এই ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য তাহলে কি হবে, বর্ণ কি হবে, লাল বর্ণের হবে। তাহলে এর প্রথমে সংজ্ঞা বলবে, তারপরে উৎপত্তি বলবে, তারপরে বৈশিষ্ট্য বলবে। বৈশিষ্ট্য হচ্ছে বর্ণ কি হবে, এটা লাল বর্ণের হবে। গঠন কি হবে, এটা হচ্ছে শক্ত গঠনযুক্ত, তার কারণ এই এপিএল জমে গিয়ে শক্ত গঠনযুক্ত হবে। 3 নম্বর হচ্ছে জল ধারণ ক্ষমতা। এই জল ধারণ ক্ষমতা কম হবে, জল ধরে রাখতে পারবে না। উর্বরতা, এর উর্বরতা কম হবে, তার কারণ কমবে, মৌল তেমন এখানে নেই। পিএইচ, এই পিএইচ কি হবে, কম হবে। জলবায়ু, এই জলবায়ু কোন অঞ্চল হবে, আর্দ্র জলবায়ু অঞ্চলে হতে হবে, অধিক বৃষ্টিপাত অধিক উষ্ণযুক্ত অঞ্চলে হতে হবে, ঠিক আছে। এবার একটা উদাহরণ দিয়ে দেবে। উদাহরণে বলবে ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অঞ্চল ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, মৌসুমী বৃষ্টিযুক্ত অঞ্চল। একটা উদাহরণ ভালো করে মন দিয়ে শুনবে। পৃথিবীর যে কোনো আর্দ্র জলবায়ু অঞ্চল যেখানে সাধারণত 200 থেকে 250 সেন্টিমিটার বা 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় বা 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, সেখানকার মাটির রং লাল হবে এবং ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারি ভারতে এই পশ্চিমঘাট পর্বত, এই পশ্চিমঘাটের এই অংশে উদাহরণে বলে দিতে পারি যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে পশ্চিমঘাট ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, এবং ছবিতে দেখিয়ে দেবে একটা সব ছবি, এটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। তাহলে একটা ল্যাটেরাইজেশন বিষয়টা আমাদের কমপ্লিট হলো। পরীক্ষাতে ল্যাটেরাইজেশন আসলে সংজ্ঞা দেবে, উৎপত্তি দেবে, বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে, ম্যাপের ছবিটা দেখিয়ে দেবে, আর এই প্রোফাইলটাই দিয়ে দেবে। এটা কমপ্লিট করতে পারলে যেভাবে আমি নোটে দিয়েছি ওইভাবে মুখস্থ করবে, ঠিক আছে।
তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে ল্যাটেরাইজেশন। ঠিক এইভাবে পর্জলাইজেশন, অ্যালকালাইজেশন, গ্লেইজেশন, এগুলো আমরা সব পরপর